أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা গতকালকে শেষ পর্যন্ত পড়ছিলাম যে হরফের তফাতগুলো পড়া দিছিলাম, যেগুলো পড়বেন ভালো করে। হারফের যে তফাত আছে, পার্থক্য আছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে হরফগুলোর উচ্চারণ যত আমরা এটা আগেই পড়া নিচ্ছি গতকালকে, তারপরেও যাদের ইয়ে হয়েছে তারা এগুলো ভালো করে পড়বেন। আমরা সামনে আরো পড়াবো, তখন এগুলো পড়া নেওয়া হবে। তো আজকের একটা বিষয় আলোচনা করব, বলছিলাম যে আজকে আমরা নতুন একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে মাখরাজ, মাখরাজুল হরুফ, হরুফের মাখরাজ সমূহ। মাখরাজ এটা হচ্ছে আরবি শব্দ, মাখরাজ হচ্ছে আরবি শব্দ। লেকচার শীট নাম্বার হচ্ছে 7। মাখরাজ আরবি শব্দ, এটা আরবি থেকে আসছে, যার মূল শব্দ হচ্ছে খরজা, খরজা থেকে মাখরাজ। মাখরাজ বের হওয়ার স্থানকে বলে, মূলত যে কোনো কিছু বের হওয়ার স্থান কি মাখরাজ বলবে, যে কোনো কিছু বের হওয়ার স্থান কি মাখরাজ বলে। তবে এটা আরবি ভাষায় বা তাজবিদের পরিভাষায় যখনই এটা মাখরাজ বলা হয়, তখন এটা এই উচ্চারণ যে বের হয়, হরফের উচ্চারণ, সেই হরফের উচ্চারণ বের হওয়াকেই বিশেষভাবে বোঝায়। তো মাখরাজ এটা আরবি শব্দ। এই মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। আমরা যে কোনো সাউন্ড করি, যেমন ধরেন আ, ই, এন, এম, এরকম যে কোনো সাউন্ড করলাম, আওয়াজ করলাম, এই সব আওয়াজগুলোকে মাখরাজ বলা হবে। সব ধরনের আওয়াজকে মাখরাজ বলা হয়। আমরা যে ধরনের তেলাওয়াত করি, সব তেলাওয়াতের মধ্যে গুন্না করি, তেলাওয়াতের মধ্যে আমরা হচ্ছে যে টান দেই, তেলাওয়াতের মধ্যে যে আওয়াজগুলো করি, উপরে করি, নিচে করি, সবগুলো আওয়াজ হচ্ছে মাখরাজ। তাহলে মাখরাজ আরবি শব্দ, মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ কাকে বলে? সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা এটা উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এইটা আপনাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ উচ্চারণের স্থানকে বলে, উচ্চারণের স্থানকে বলে, উচ্চারণের স্থানকে বলে। ঠিক আছে, তাহলে মাখরাজ আরবি শব্দ। মাখরাজ কোন শব্দ? আরবি শব্দ। মাখরাজ উচ্চারণটা সুন্দর করে করতে হবে আমাদের। মাখরাজ, মাখরাজ, মাখরাজ। ঠিক আছে, মাখরাজ না বলি, আমরা আরবিতে বলার চেষ্টা করবো মাখরাজ। মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এবার বিস্তারিত, যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে কি? যে হরফ, যেমন ধরেন হরফটা হচ্ছে হামজা, হরফটা হচ্ছে আইন, এই যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, যে জায়গা থেকে উচ্চারিত হয়, যেমন হামজা হালকের শুরু থেকে, হালক থাকে হচ্ছে বুকের দিকে, কণ্ঠনালীর শুরু,
এখান থেকে হচ্ছে হামজায়ের উচ্চারণ হয়, আবার আইন হালকের মধ্যখান থেকে হয়। তো এইটা যে হরফ যে জায়গা থেকে, মানে হামজা উচ্চারণ হয় হলকের শুরু থেকে, আইন উচ্চারণ হয় হলকের মধ্যখান থেকে, এই যে উচ্চারিত হয় বা উৎপত্তি হয়, ঠিক আছে, উচ্চারিত হয় বা এটা কি হয়, উৎপত্তি হয়, এটা ওইখান থেকে উৎপত্তি ঘটছে এই উচ্চারণের, সেই জায়গাকে, সেই জায়গাকে, যেমন হলকের শুরুকে, হলকের শুরু হামজার ক্ষেত্রে হলকের শুরু, আইনের ক্ষেত্রে হলকের মধ্যখান, সেই জায়গাকে ওই হরফের মাখরাজ বলা হয়। বুঝতে পারছি আমরা? মাখরাজ সব, যেমন হামজার মাখরাজ মানে হচ্ছে যে সব মুখের সব জায়গা, তা না। হামজার মাখরাজ শুধুমাত্র কণ্ঠনালীর শুরু, আইনের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ, কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, এটা হচ্ছে কফের মাখরাজ। লামের মাখরাজ জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এই যে মাখরাজটা পরিবর্তন হইতেছে, জায়গা হরফ ভেদে জায়গা পরিবর্তন হইতেছে, ওই জায়গাগুলোকে ওই হরফের মাখরাজ বুঝাবে। মাখরাজ প্রধানত পাঁচ প্রকার। মাখরাজ প্রধানত পাঁচ প্রকার। মাখরাজ প্রধানত পাঁচ প্রকার, মানে হচ্ছে আমরা মাখরাজ যে পড়বো এটা ডিটেলসে গেলে এটা 17 প্রকার। অর্থাৎ আরবি হরফ হচ্ছে 29টি, 29টি হরফকে 17টা স্থান থেকে উচ্চারিত হয়। 17টা, 17টা মৌলিক স্থান থেকে উচ্চারিত হয়। তবে এই 17টা স্থানকে 5টা মৌলিক অংশ, আবার 17টা স্থানকে 5টা একটা মৌলিক অংশ আছে যেগুলো থেকে মূলভাবে উচ্চারণ হয়। তাহলে মাখরাজকে প্রধানত 5 প্রকার বলা যায়। সেইটা কি হিসাবে, সেটা এখানে আমি লিখে দিচ্ছি, দেখবেন। প্রধানত হচ্ছে উচ্চারিত স্থান বিশেষ, স্থান, স্থান, কি স্থান আমরা নিচে গেলে এটা আরো বুঝতে পারবো, ডিটেলসটা ক্লিয়ার। এটা তখন বুঝতে পারবো যে এটা কি উচ্চারিত হয়। সেটা হচ্ছে যে আরবি হরফ হচ্ছে 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ হচ্ছে 17টি, মাখরাজ হচ্ছে 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 17টি মাখরাজ হচ্ছে একদম ডিটেল, যে এক হরফ একটা মাখরাজে দুইটা হরফ আর তিনটা হরফ উচ্চারিত হবে, কোনোটা একটা হরফ উচ্চারিত হবে, এটা মিলে 17টা হবে। কিন্তু এই 17টি মাখরাজ মুখের, যে মুখের, মুখের প্রধান, প্রধান হচ্ছে মুখের মধ্যে দাঁত থাকে, জিহ্বা থাকে, হল থাকে, কণ্ঠনালী আছে। তো মুখের প্রধান 5টি অংশের সাথে জড়িত থাকে, অংশের সাথে জড়িত থাকে। আচ্ছা, অংশের সাথে জড়িত থাকে মানে 5টি অংশ। তথা হালকি, হালকি হচ্ছে 3টা, হালক শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী, হালক শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী, এর সাথে 3টা মাখরাজ, নট হরফ, হরফ না কিন্তু, 3টা মাখরাজ জড়িত, হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ, এই 3টা মাখরাজে জড়িত, এর সাথে হরফ হবে হচ্ছে 6টা, প্রত্যেক মাখরাজে 2টা করে। এরপর লিসানি, লিসান, লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, লিসানি জিহ্বা থেকে, জিহ্বা থেকে, লিসানি, 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 জিহ্বা থেকে, লিসানি। আমরা দেখবেন যে দোয়ার মধ্যে পড়ি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন, মিন লিসানি। তো এটা হচ্ছে লিসান, জিহ্বা, জিহ্বা থেকে 10টা মাখরাজ উচ্চারিত হয়, আর হরফ হচ্ছে 18টি, হরফ হচ্ছে 18টি। তাহলে হালক কণ্ঠনালী যা থেকে 3টা মাখরাজ, হরফ হচ্ছে 6টি। লিসানি জিহ্বা যা থেকে হচ্ছে 10টা মাখরাজ, হরফ হচ্ছে 18টি, তাহলে 18 অর্থ হচ্ছে 24। এরপরে শাফাতান, শাফাতান এটা হচ্ছে দুই ঠোঁট, দুই ঠোঁটকে শাফাতান বলে, দুই ঠোঁটকে, দুইটা ঠোঁট আছে না আমাদের, এটা শাফাতান। শাফাতান হচ্ছে দুই ঠোঁট, এই দুই ঠোঁট থেকে হচ্ছে 2টা মাখরাজ হয়, দুই ঠোঁট থেকে 2টা মাখরাজ হয়, 2টা মাখরাজ। এর হরফ হচ্ছে 4টা, এর হরফ হচ্ছে 4টা, মাখরাজ 2টা, হরফ হচ্ছে 4টা। তাইলে ওইখানে 24 আর এখানে 4, এটা হলো 28টা গেল। তো এরপরে জাউফ, জাউফ অর্থ হচ্ছে মুখের ফাঁকা স্থান, যে স্থানটা মুখের মধ্যে ফাঁকা থাকে,
দাঁত, জিভ বা তালু থেকে আলাদা থাকে, ফাঁকা স্থান, মুখ হা করলে যে ফাঁকা হয়ে যায়, এটাকে জাউফ বলে। জাউফের মাখরজ হচ্ছে একটি, জাউফের মাখরজ হচ্ছে একটি, জাউফের মাখরজ হচ্ছে একটি। এই জাউফের মাখরজ একটি এবং এই মাখরজের হরফ, হরফও একটি। সেটা হচ্ছে যে আলিফ। আমরা অনেকে জানি না যে আলিফের মাখরজ কই, অনেকে বলে দেয় যে আলিফ আর হামজা এক। এটা ভুল। আলিফের মাখরজ হচ্ছে মুখের ফাঁকা স্থান, খালি জায়গা, মুখের ফাঁকা স্থান এবং খালি জায়গা। সেটা কখন, আলিফ কখনো একাকি পড়া যায় না, আলিফ শুধুমাত্র মাদ হিসাবে পড়া যায়, মাদ। অর্থাৎ আলিফ মাদের চিহ্ন, টানের চিহ্ন, টান দেওয়ার জন্য আলিফের প্রয়োজন হয়। তো যখন টান দিই হরফের মধ্যে, যেমন সিন খালি আলিফ জবর সা, বা খালি আলিফ জবর বা, ওই বা আ, এই যে টানটা দিলাম বা, বার সাথে যুক্ত হয়ে বা টান হয়েছে, এই আ শব্দটা হচ্ছে মুখের ফাঁকা জায়গা থেকে হয়েছে। আ শব্দটা হচ্ছে আলিফের স্থান, মুখের ফাঁকা জায়গা। আবার সদ খালি আলিফ জবর স, স, অ, অ, এই যে অ উচ্চারিত হচ্ছে স, টান হচ্ছে, এটা হচ্ছে মুখের ফাঁকা জায়গা থেকে। আর এটা হচ্ছে আলিফের উচ্চারণ। আলিফ মূলত নিজস্ব কোনো উচ্চারণ নাই, এটা আমি আগেও একদিন বলছি, আলিফের কোনো নিজস্ব উচ্চারণ নাই। আলিফ যে হরফের সাথে যখন আসে, সে হরফের উচ্চারণের মতন করে আলিফ উচ্চারিত হয়। আবারও বুঝি, যেমন ধরেন আরবি হরফ দুই প্রকার, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন। একটা হরফ মোটা উচ্চারিত হয় আর একটা হচ্ছে চিকন উচ্চারিত হয়। তো যখন চিকন উচ্চারণের সাথে চিকন হরফগুলো উচ্চারিত হয় পাতলা করে, তখন ওর সাথে যে আলিফটা হবে, তো ওর উচ্চারণটা হচ্ছে চিকন হবে। যেমন সিন খালির জবর সা, চিকন হয়েছে সা। তা খালির জবর তা। আর যখন এই আলিফ আবার মোটা হরফের সাথে হয়, তখন এইটা মোটা উচ্চারিত হয়। যেমন সদ খালির জবর স, তখন মোটা হয়েছে অ। তারপর হচ্ছে ত খালির জবর ত। তো আলিফের মাখরাজ হচ্ছে মুখের ফাঁকি জায়গা, মুখের ফাঁকা জায়গায় জাউফ। এরপরেরটা হচ্ছে খয়সুম, নাকের বাসি, ছিদ্র। এটা একটা মাখরাজ। এটা থেকে কি উচ্চারিত হয়, গুন্না উচ্চারিত হয়, গুন্না, গুন্না উচ্চারিত হয়, নাকের মধ্যে গুনগুন করে পড়তে হয়। এই যে নাকের মধ্যে নিয়া, নাক বা নাকের মধ্যে বাজাইয়া পড়তে হয়, এটাকেও মাখরাজ বলা হয়, এটাকে খয়সুম বলে। তাহলে মাখরাজ প্রধানত পাঁচ প্রকার। মাখরাজ প্রধানত পাঁচ প্রকার। এক, হালকি, হালকি লিসানি, হালকি লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। হালকি লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। হালকি লিসানি, হালকি, সকলে পড়ি আমরা, হালকি লিসানি, লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। হালকি লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। এই পাঁচটা যে আমরা অঙ্গ বললাম, পাঁচটা অঙ্গ হইল না, একটা হচ্ছে হালক, কণ্ঠনালী, লিসান জিহ্বা, শাফাতান দুই ঠোঁট, জাউফ মুখের ফাঁকা স্থান, খয়সুম নাকের ছিদ্র। এই পাঁচটি স্থানকে, জায়গাকে নির্দিষ্ট করে, যে পাঁচটি স্থান আছে, জায়গা আছে, এগুলোকে আরবিতে একসাথে বলে মানাতিকি খমসা। তাজউদের পরিভাষায় থেকে বলে মানাতিক। মানাতিক অর্থ হচ্ছে স্থান, অংশ, অঙ্গ। মানাতিক খমসা, খমসা অর্থ হচ্ছে পাঁচ, পাঁচটি অঙ্গ, পাঁচটি অঙ্গ, মানাতিকি খমসা। এখানে ব্র্যাকেটের মধ্যে এটার বাংলা দিয়ে দেওয়া হয়েছে, মানাতিকি খমসা, মানাতিকি খমসা। তো মাখরাজ এটা আরবি শব্দ। উচ্চারণ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এই মাখরাজ প্রধানত পাঁচ প্রকার, হালকি, লিসানি, শাফাতান, জাউফি, খয়সুম। এগুলোকে একত্রে মানাতিকে খমসা বলে। ঠিক আছে, এতটুকু মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। আবার বলি আমরা, মাখরাজ আরবি শব্দ, উচ্চারণের, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ প্রধানত পাঁচ প্রকার, হালকি, লিসানি, শাফাতান, জাউফি, খয়সুম। এই পাঁচ স্থানকে একত্রে মানাতিকি খমসা বলে। আচ্ছা, কণ্ঠনালী মানে হচ্ছে হালকি, হালকি। কণ্ঠনালীটা কোথায়, এই যে এটা, এটাকে বলা হচ্ছে কণ্ঠনালী, এটাকে বলে
কণ্ঠনালী, এটা হচ্ছে কণ্ঠনালী। এটা এই কণ্ঠনালী থেকে তিনটা, এটা হচ্ছে এক কণ্ঠনালী শুরু, এটা হচ্ছে দুই কণ্ঠনালীর মধ্যখান, এটা হচ্ছে তিন কণ্ঠনালীর শেষ। ঠিক আছে, কণ্ঠনালীর শেষ। এখান থেকে হামজা হা, এখান থেকে আইন হা, এখান থেকে গাইন খা। ঠিক আছে, গাইন খা। এরপর হচ্ছে জিব্বা, লিসান, জিব্বা। জিব্বা তিনটা ভাগ মনে রাখবেন: জিব্বার সামনের ভাগ, জিব্বার মধ্যভাগ, জিব্বার শেষ ভাগ। ঠিক আছে, আচ্ছা, জিব্বার শেষ ভাগকে বলা হয় জিব্বার শুরু, জিব্বার শুরু, জিব্বার মধ্যভাগ এবং জিব্বার শেষ। কেন শুরু বলা হয়? আমরা যেমন একটা গাছকে যদি ধরি, তাহলে গাছের গোড়া হচ্ছে, গোড়া থেকে গাছ শুরু হয় নাকি? গাছের গোড়া থেকে গাছ শুরু হয়, শেষ হয় গিয়ে আগায় গিয়া। সো জিব্বাটা যেহেতু লাগানো, তাহলে তালুর সাথে, তো এইটা যেহেতু লাগানো, এটা পিছন থেকে শুরু হবে। তাহলে আমরা শুরু বললে মাথায় রাখবো যে শুরুটা হচ্ছে ভিতরের দিক থেকে শুরু হয়, এবং মধ্যভাগ এবং শেষ। এই জিব্বাটাই ওই শুরুর একটু সামনে, মাঝখান যদি একটু সামনে বলি তাহলে একটু সামনে। এবার জিব্বার মধ্যভাগকে তিনটা ভাগ করা যায়, একটু সামনে সামনে সামনে। এবার জিব্বার আগা, এই আগাটা উপরের দাঁতের সাথে, কখনো নিচের দাঁতের সাথে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, পিছনটা কখনো ডান দিকে, কখনো বাম দিকে। এরকম করে 10টা মাখরাজ করা হয়। ঠিক আছে, এরকম করে 10টা মাখরাজ করা হয়। এরপরে সাফাতান, দুই ঠোঁট। এই যে দুই ঠোঁট, এই দুই ঠোঁটের মাখরাজ হচ্ছে দুইটা, দুই ঠোঁটের মাখরাজ দুইটা। এই দুই ঠোঁটকেও ভাগ করা হয় 4টা হরফের, কিন্তু দুই ঠোঁটের এই ঠোঁট দুইটা গোল করা যায়, গোল করে পড়া হয় ও, এই ওয়া উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা ভিতরের দিকে উচ্চারণ করে করা হয় বা, আর দুই ঠোঁটের শুকনা জায়গা সামনের দিকে উচ্চারণ করে করা হয় মিম। আর হচ্ছে যে নিচের ঠোঁটের যে পেট আছে, এই পেটটা উপরের দাঁতের সাথে লাগাইয়ে করা হয় ফা। এরপরে হচ্ছে মুখের জায়গা, ফাঁকা জায়গা জাউফ, এই যে এরকম হা হয়ে যায় যে উচ্চারণটা হয়, এটা হচ্ছে মাদ। মাদ, মাদ অর্থটা টেনে পড়া। আর মাদের মধ্যে একটা হরফ হচ্ছে আলিফ, আলিফের মাখরাজ হচ্ছে এই মাদে। ঠিক আছে, হয়সুম, নাকের ছিদ্র, নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন করে নাকে বাজায় পড়াকে হচ্ছে না গুন্না বলে। তো এখন আমরা পড়বো হচ্ছে 1 থেকে 17 নম্বর মাখরাজ, মূল মাখরাজ যেটা, এখান থেকে আমরা পড়বো। আমাদের পড়ার দুইটা অংশ, একটা হচ্ছে আমরা আজকে মাখরাজ মুখস্থ করব, আগামীকালকে আমরা মাখরাজ প্র্যাকটিস করব। এই যে প্র্যাকটিসগুলো করব, আজকে হচ্ছে 17টা মাখরাজ আপনাদেরকে পড়ানো হবে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এটা হচ্ছে বিস্তারিত। আরবি হরফ 29টি, মাখরাজ 29টা হরফ, 17টা মাখরাজ বা 17টা স্থান বা দরজা থেকে বের হবে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, শুরু হইতে দেখেন মুখস্থ শুধু এতটুক, নিচের টুক, এই নিচের টুক মুখস্থ করতে হবে। উপরের টুক তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, নাম্বার মুখস্থ না রাখতে পারলেও সমস্যা নাই, শুধু মুখস্থ রাখবেন হলকের শুরু হইতে হরফ দুইটা, হামজা হা, হামজা হা। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। এই যে, এই যে আমরা একটু ভালো করে খেয়াল করি চিত্রটা, হলক কোথায়? এই যে এইখানে, এই কণ্ঠনালীটা, এটা শুরু বুকের দিকে, এই যে এখানটা বুকের দিকে, এখানটাকে থেকে শুরু হয় হচ্ছে হামজা হা, হামজা হা। হলকে শুরু হইতে হামজা হা, হলকে শুরু হইতে হামজা হা, হলকে শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, মধ্যভাগ হইতে। এটা আরেকটু নিচে নামবে, এটা একটু বেশি উপরে উঠে দেওয়া হয়েছে চিত্রের ক্ষেত্রে।
আপনার হচ্ছে যে 17টা যে মাখরাজ পড়ানো হবে এগুলো আমরা আবার আলাদা করে একটা এক জায়গায় একত্রে একসাথে দিয়ে দেওয়া হবে। তো তখন আপনারা ওইটা থেকে আবার মুখস্থ করার চেষ্টা করবেন, বাংলাগুলো একদম মাখরাজগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, স্থানগুলো মনে রেখে রেখে চেষ্টা করবেন। তো এই যে হাম আইন গইন যেটা আছে, আইন গইন, ঠিক আছে, দেখা যাইতেছে তো মনে হয়। আইন গইন যেটা আছে, এই যে আইন, আইন হা, এটা এখান থেকে উচ্চারিত হবে, এখান থেকে, ঠিক আছে, আইন হা, এই মাঝখান থেকে আইন হা, তাহলে হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের মধ্যভাগ থেকে আইন চাপ দিতে হবে, এখান থেকে আওয়াজটাকে চাপ দিয়ে এখানে নিয়ে আসতে হবে, আইন। আর হায়ের ক্ষেত্রে হলকের মধ্যখান থেকে বের করে নিয়ে আসতে হবে, হা, আইন নিয়ে যাইতে হবে, হাটা বের করে নিয়ে আসতে হবে, হা, আইন, হা, 2 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ থেকে গইন খা, হলকের শেষ হইতে গইন খা, গইন খা, গইন খা হচ্ছে এই যে হলকের শেষ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানটা হলকের শেষ। তো এইখান থেকে যখন আমরা উচ্চারণটা করব তখন দেখেন এর সাথে তালুর একটা সংযোগ আছে, তালু, এখানে তালুর সাথে সংযোগ আছে, হলক থেকে তালু শুরু হয়। তো এই কারণে এই তালুতে ঘষে এটাকে নরম করে নিয়ে আসতে হবে, গাইন গা 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 গা, এখান থেকে উচ্চারণটা বের করে এখানে চাপ দিতে হবে, গাইন খা, গাইন খা, গাইন খা। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তা কফ। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়াটা থাকে, আমরা মনে আছে বলছিলাম জিহ্বার গোড়া বা শুরু হচ্ছে এখানে থাকে। তো এই যে জিহ্বাটা, এই গোড়াটা তালুর সঙ্গে লাগবে। এবার যেহেতু এইটা হলকের পরের প্রথম মাখরাজ, তালুর সাথে গোড়ার গোড়া, জিহ্বার গোড়া তালু, তাহলে এখানে শুরুতে, তাহলে এইটাও আমরা ওই যে গয়েন ক্ষয়ের মতন, এটা হালকের সাথে একটা সংযোগ আছে, হলকের শেষের সাথে সংযোগ আছে। এই কারণে হলকের শুরু থেকে এখান থেকে একটু বাড়ি দিয়া তারপরে এখানে তালুতে ঘষতে হবে। এর জন্য এটা ত, ত, এটা এটার সাথে সাথে লাগে আর এখান থেকে বাড়ি হয়, হলকের শেষ থেকে বাড়ি হয়, ত, জন্য ভারী হয়, অ, অফ, অফ, ঠিক আছে, অফ। 4 নম্বর। এরপর হচ্ছে 5 নম্বর মাখরাজ, মুখস্থ করা খুব সহজ, 4-5, জিহ্বার গোড়া, আর 5 হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে সামনের দিকে বাড়াইয়া, এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো কাফ। আমরা যদি চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে 4 নম্বরটা এই যে 5 নম্বরটা দেখতেছি, আর 4 নম্বরটা একটু দেখে নেন। 4 নম্বরটা, 4 নম্বরটার চিত্রটা দেখছেন, এইটা এদিক আগানো, কিন্তু এই 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 চিহ্নটা এদিক আগানো, এদিকে, কিন্তু 5 নম্বরটা সামনে আগানো। হ্যাঁ, তাহলে গোড়া থেকে একটু আগে বাড়িয়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া মানে একটু সামনে বাড়িয়া, সামনে গিয়া। তো এই যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, এই একটু আগে বাড়াইনি এই উচ্চারণটা হবে, একটু আগে বাড়াইতে হবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায় তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, ঠিক আছে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। এখানে এইটা কিন্তু হলকের সাথে আর সংযোগ নাই, কারণ এইটা তালুর, এই গোড়ার তালুর সাথে সংযোগ আছে এর পরবর্তী মাখরাজ, এর জন্য এটা আর ওই বাড়ি হবে না, কফ শক্ত হবে না, কাফ হবে, কাফ, কাফ নরম করে, কাফ, কাফ, ঠিক আছে, কাফ, কাফ। এরপরে 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া। দেখেন
জিহ্বার মধ্যখান, ঠিক আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুতে, জিহ্বার মধ্যখান। এখানে যদি আমরা খেয়াল করি, জিহ্বার মধ্যখান, এই যে মধ্যখান তালুতে গিয়ে লাগছে, ঠিক আছে, তালুতে গিয়ে লাগে জিম উচ্চারিত হবে, জিম। এর পরেরটা শিনটা হচ্ছে মধ্যখান হবে, তবে মধ্যখান থেকে একটু সামনে আসবে, একটু সামনে আসবে। এই সামনে আসার মাধ্যমে জিহ্বাটা একটু হালকা হয়ে যাবে, এর জন্য হবে উচ্চারিত শিন, বাতাস বের হয়ে আসবে। জিমের ক্ষেত্রে দেখেন এখানে কোনো ফাঁকা নাই, শিনের ক্ষেত্রে একটু ফাঁকা হয়ে গেছে, এর জন্য বাতাসটা বের হবে, শক্ত হবে তবে বাতাস বের হবে, শিন। আর ইয়ার ক্ষেত্রে একদম অনেকটা ফাঁকা হয়ে গেছে, ইয়া আরেকটা আগে, তাহলে ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, শুধু শব্দটা হবে জিহ্বার মধ্যখান, এরপর ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। আমরা যদি এটা একটু আগে ভালোভাবে বুঝি, যে জিহ্বা এর যে গোড়া, ভিতরের দিকে যে গোড়াটা আছে, এই গোড়ার কিনারা, গোড়ার কিনারা, এই যে জিহ্বা এর গোড়ার কিনারা, আগার কিনারা না, ভিতরের দিকে যে গোড়া, এর এক পাশ, বাম পাশ অথবা ডান পাশ অথবা উভয় পাশ, দুই পাশ থেকে উচ্চারণ করা যাবে। হ্যাঁ, আর এইখানেই যে উপরের মাড়ির দাঁত আছে, এই গোড়ার উপরে বরাবর যে মাড়ির দাঁতগুলো আছে, উপরের যে 5টা দাঁত আছে, এই 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে, আবার দাঁতের আগায় না, দাঁতের গোড়ায় লাগাইতে হবে। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, ঠিক আছে, বদ। দেখেন জিহ্বাটা কিন্তু নিচের দিকে আছে, আগাটা কিন্তু নিচের দিকে, এই আগাটা কোনোভাবে উপরের দিকে লাগানো যাবে না, তখন জদ হয়ে যাবে। জিহ্বার আগা সামনের নিচে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আর জিহ্বার আগা নিচের দিকে রাখতে হবে, জিহ্বার আগা নিচের দিকে রাখতে হবে, বদ। ঠিক আছে, তো মাখরাজটা জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, দদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, এটা গোড়া, এটা হচ্ছে আগার কিনারা। এরপর হবে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, মাড়ির দাঁত না কিন্তু, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। এই যে জিহ্বার আগা, জিহ্বার আগা এর কিনারা বলতে বাম পাশকে বোঝায়, ডান পাশ, বাম পাশকে বোঝায়, বাম দিক থেকে একদম মধ্য পর্যন্ত। এবং সামনের উপরে যে দাঁত আছে, এই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইতে হবে, মাড়িতে লাগাইতে হবে, যে মাড়ি হলুদ জায়গাটা আছে, মাড়িতে লাগাই উচ্চারিত হবে লাম। এটা নর্মালি আমাদের উচ্চারণ হয় বাংলায়, লাম, লাম। শুধু মাখরাজটা মুখস্থ রাখবো, মনে রাখবো, জিহ্বার আগার কিনারা, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগাই লাম। এই যে জিহ্বাটা এভাবে এসে লাগছে মাড়িতে, লাম, লাম, ঠিক আছে, লাম, নর্মাল। এরপর হচ্ছে 9 নম্বর জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়, জিহ্বার আগা তার বরাবর তালুতে লাগবে, এই তালুতে, দাঁত টাত না, মারিও না, শুধু তালুতে গিয়ে লাগবে, নুন উচ্চারিত হয়। এখন 10 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, পিঠ বলতে কি বোঝায়, জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, দেখেন জিহ্বাটা সোজা থাকে, এই জিহ্বাটাকে একটু বেঁকাই দিতে হবে, মাথাটা একটু বেঁকাই দিতে হবে, এরকম বেঁকাই দিলে এই যে নিচের যে সাইডটা, এটাকে পিঠ বলা হয়। যেখানে আমরা টেস্ট করি উপরে, এটা হচ্ছে পেট। এই জিহ্বার আগার পিঠ, এই যে জিহ্বার আগার যে পিঠটা, এইটা তালুতে গিয়ে লাগবে। হ্যাঁ, আগাটা একটু বেঁকা হয়ে গিয়ে তালুতে গিয়ে লাগবে, এই যে। আমরা যদি নুনেরটা দেখি তাহলে বুঝতে পারবো। নুনের ক্ষেত্রে দেখেন জিহ্বার আগাটা গিয়া লাগছে তালুতে, আগাটা, জিহ্বাটা কিন্তু বেঁকা নাই কোনো। কিন্তু এখানে যদি আমরা দেখি জিহ্বাটা ঘুরে গেছে, এইখানটা লাগে নাই, এটা এইখানটা লাগছে। তো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, র হরফটা তখন মোটা হয়ে যায়, র, র, র।
11 নম্বর মাখরাজ জিহ্বার আগা। 11, 12, 13 তিনটাই হচ্ছে জিহ্বার আগা। 9ও তো গেছে জিহ্বার আগা। তো 11 নম্বর জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। দেখেন জিহ্বার এই যে আগা আগা এই সামনের উপরের দুই দাঁত, এই যে দুই দাঁত সানায় উলিয়া দাঁত বলে, বড় বড় যে দুইটা দাঁত আছে এটার গোড়ার সাথে লাগাইতে হবে, গোড়ায়। এখানে হবে ত দাল তা। এটাকে তিনটা ভাগ করা যাবে, প্রত্যেক হরফ তিনটা ভাগ করা, যেটা তিনটা হরফ একদম গোড়ায় লাগাবেন, গোড়ায় শুধু জিহ্বার আগাটা গোড়ায় লাগাবেন, তাইলে হবে, এটা যদি একদম গোড়ায় লাগাই, ঠিক আছে, তাহলে হবে তা তা তা। গোড়া থেকে আরেকটু সামনে গেলে হবে দাল দাল দাল। এবং গোড়া থেকে পেট পর্যন্ত বিস্তারিত, মানে একদম বিস্তার হয়ে যাবে, জিহ্বাটা পুরো পরিপূর্ণ খুলে যাবে। এই অবস্থায় যদি লাগে তাহলে হবে ত, যেটা মোটা হয়েছে ত। 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। ওই দুই তিনটা ছিল ত দাল তা, তর পরে জ হচ্ছে আগায়, জাল হচ্ছে আগায়, সা হচ্ছে আগায়, মানে জোড়ার প্রথম হরফগুলো হচ্ছে গোড়ায়। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের এই যে আগার সাথে লাগাই, একদম আগায় লাগাইলে হবে জাল, একদম আগায় লাগাইলে হবে জাল। আর জিহ্বাটা বের হয়ে যাবে আগা থেকে আরেকটু সামনে বের হয়ে যাবে, আগায় লাগবে, বের হয়ে যাবে, তাহলে হবে সা। আর পেট থেকে আগা একদম বিস্তার করে লাগবে, তখন হবে ল, এর জন্য এটা মোটা হয় ল ল। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের, এইবার নিচ হয়ে গেছে, বাকি দুইটা উপরে ছিল, এটা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, এর জন্য এই তিনটা শব্দ হবে। দেখেন যদি আপনি একদম নিচের আগায় লাগান তাহলে হবে সিন সিন। আগা থেকে যখন জিহ্বাটা একটু বের করে উচ্চারণ করবেন তখন হবে যা যা, জিহ্বাটা বের হয়ে যাবে যা যা। আর যখন পেট থেকে আগা পর্যন্ত লাগাবেন, এটা মোটা করে, তখন হবে সদ সদ, মোটা হবে সদ। তারপরে হচ্ছে 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট, অর্থাৎ ভিজা স্থান। পেট মানে হচ্ছে জিভ, আমি দেখাচ্ছি, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, এই যে নিচের ঠোঁটের পেট বলতে এই যে ঠোঁট আছে, এটার যে ভিতরের সাইড যেটা ভিজা থাকে সবসময়, ভেজদিন দেওয়া লাগে না, ওইটা উপরের যে দুই দাঁত আছে ওইটা দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, এরপর উচ্চারণ হবে ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগে ফা। এরপরে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এইটা আবার তিনটা অংশ। একটা হচ্ছে, আমরা যদি ওয়াওকে ধরি আগে, ওয়াও হচ্ছে ঠোঁট গোল করতে হবে, ওয়াওয়ের ক্ষেত্রে ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া, মুখ এক আঙ্গুল পরিমাণ মুখ খোলা রাখিয়া, অর্থাৎ ঠোঁট গোল হয়ে এমন হবে, এমন ঠোঁট গোল হয়ে যাবে এমন, মধ্যে এক আঙ্গুল পরিমাণে ফাঁকা আছে, হ্যাঁ এক আঙ্গুল। আমাদের যে ছোট আঙ্গুল আছে যেটাকে লিটল ফিঙ্গার বলে, বা ছোট আঙ্গুল যেটা, এই কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলে, এইটা দিয়ে আমরা এটাকে ফাঁকা রেখে গোল করে উচ্চারণ হবে ওয়াও ওয়াও। আর বা ঠোঁটের ভিজা জায়গা থেকে, ভিজা মানে হচ্ছে এই ভিতরের জায়গাটা লেগে গেছে, ভিতরের ব্যা ব্যা ব্যা। মিম ঠোঁটের শুকনা জায়গা, সামনের জায়গা থেকে, এইটা এই বার মিম আমরা এমনিই বলি, যে ম বলি মা আম্মা, দেখেন সামনের জায়গাটা লাগে আম্মা। আবার আব্বা দেখেন ভিতরের জায়গা লাগে আব্বু। এটা আপনি সামনের জায়গা থেকে করলে অ্যাবনর্মাল হয়ে যাবে, তো আমরা ওয়াইয়ের ক্ষেত্রে একটু বিশেষ করে খেয়াল করব। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা জাউফের মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মাদের হরফ, মাদ আরবি শব্দ যার অর্থ হচ্ছে টানা, টান দেওয়া, ঠিক আছে, যে কোনো কথাকে দীর্ঘ করে বলা, স্বরকে দীর্ঘ স্বর করে পড়া, এটাকে মাদ বলে। তো যেমন বা বু বি মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। বা যেমন আপনি ধরেন কাউকে যদি ডাকেন,
বা আমরা অনেক মাকে ডাকি না অনেক সময়, মা যদি দূরে থাকে, মা এরকম ডাকি না। তারপর হচ্ছে ও ভাই ভাই এভাবে ডাকতেছি না, যে ও ভাই ভাই, এই যে ভাই করতেছি, এইটাই হচ্ছে মাছ। এরপরে মাতকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়, যেটা আমরা পড়ার দরকার নেই, এটা এটা আমরা পরে পড়ে নিব, মাদের নিয়মের সময় মাত পড়ে নিব। তারপর হচ্ছে নাকের বাসি থেকে, বাসি বাসি হচ্ছে ছিদ্র নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়া, এটাকে গুন্না বলে। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা, আন, আন, মি, কুল্লি, মি, শাররি। ঠিক আছে, নাকের বাসি থেকে গুন্না 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 উচ্চারিত হয়, নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন করে পড়তে হয়। এই হচ্ছে আমাদের মাখরাজ। আজকের ক্লাসে তো নাই অনেকেই। হ্যাঁ, দুইজন নাই। কোর্স ফি দিছে হচ্ছে 5 জন, তো তার মধ্যে একজনের তো খবর নাই, ক্লাস করে না মনে হয়। আসলে কোর্স ফি আরই না, মূলত কোর্সে ভর্তি হলে কোর্সে ক্লাস করতে হবে, এটা হলো মূল। আমাদের যদি ক্লাস না করি তাহলে আমরা তো উপকৃত হতে পারবো না, তাই না? আমরা চিন্তা ভাবনা করতেছি যে 11তম রোজা থেকে আপনাদেরকে 11তম রোজা থেকে রাতেও ক্লাস নেব, মানে 2টা টাইমে ক্লাস হবে, দিনেও হবে রাতেও হবে। রাতে তারাবির পরে, বাংলাদেশ সময় 10টা 15। 10টা 10-এ শেষ হবে, আমাদের 10টা 10-এই শেষ হয়। 10টা 15 থেকে তো ওখানে 5 মিনিট দেরি হবে, দেখা যায় আমারও ঢুকতে ঢুকতে 10টা 15-র ক্ষেত্রে 20-এ জয়েন করা হবে। এই তো, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা ওইখান থেকে ওইখানে বেশি ক্লাস নিব না, ওইখানে দেখা গেছে আধা ঘন্টা ক্লাস নিলাম, এই যে যে পড়াটা পড়াইলাম এটাকে আবার যতটুক থাকবে, যতটুক। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওইটাও তো মূল টাইম, নাইলে তো ওইটা ক্লাস নেওয়া দরকার কি, তাই না? ওইটাও ক্লাস করতে হবে, বুঝতে পারছেন? ওইটা যদি ক্লাস না করি তাহলে তো ওইটা নেওয়ার নেই, যদি কেউ না আসে তো। জি জি, তো এর জন্য আমরা ওইখানে ক্লাস করার চেষ্টা করবো সবাই। তো আমরা একটা জিনিস পড়তেছিলাম, এটা একটু পড়বো আজকে। আমরা ইস্তেঞ্জার আদবগুলো পড়ছিলাম, ঠিক আছে? ইস্তেঞ্জার আদব, তো ইস্তেঞ্জার আদবগুলো আপনারা, এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো জাস্ট দেখার বিষয়। তো আপনি এগুলো দেখে নেবেন ভালো করে, যে ইস্তেঞ্জার কোন কোন আদবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এর মধ্যে কিছু কিছু আমল আছে খুব মারাত্মকভাবে নিষিদ্ধ করা, যেমন ধরেন কাবা শরীফের দিকে, পশ্চিম দিকে কখনো টয়লেট করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, কোনো ওজোরেই করা যাবে না। এটা আমাদেরকে, ইভেন কাবা শরীফের দিকে থুতু ফেলানোও নিষিদ্ধ, এটাও মাকরু। এবং পা দিয়ে ঘুমানো, এটাও মাকরু। তো আমরা এগুলো চেষ্টা করব যে এগুলো না করা, তো এর জন্য এই ইস্তেঞ্জার কাজগুলোকে আমরা খেয়াল করব। আজকে আমরা যে পড়বো, থুতু খেলতে ডানের বামে বলতে আমরা চেষ্টা করব যে যদি পশ্চিমমুখী যোগাযোগের মাধ্যমে, যেমন আমরা যাইতেছি একটা রিক্সা বা গাড়িতে, তো এটা আমাদের খেয়াল নাই, আমরা বুঝি না যে কোন দিকে ইয়ে হচ্ছে, পশ্চিম কোন দিকে, তখন সমস্যা নাই, কিন্তু বুঝে ফেলানো, ঠিক আছে? বুঝে ফেলানো মানে আমরা যেটা নির্ধারিত নির্দিষ্ট, আমরা জানি যে এখানে এই দিকে পশ্চিম। তারপর এইটার ক্ষেত্রে, স্ট্রেঞ্জার ক্ষেত্রেও যদি আমরা যদি এমন কোনো জায়গায় যাই, মরুভূমি বা এমন কোনো জায়গায় কেউ বলতে পারতেছে না কোন দিক পশ্চিম, ওই ক্ষেত্রে স্ট্রেঞ্জারও ও জরুরত যে কোনো দিকে ফিরে করা যাবে। এবং নামাজও, ইভেন আমরা এমন জায়গায় গেছি যে, এমন তো হয় না এখন আর, কিন্তু এমন সময় ছিল এক সময় যে না কোন দিকে কাবা শরীফ কেউ বলতে পারে না, তো
তো তখন নিজেদের মধ্যে যেটা মনে বলবে যে এই দিকে কাবা শরীফ, তাহলে ওই দিক নির্ধারণ করে নামাজ পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাসালা। এখন তো এগুলো নাই, এখন তো আসলে মোবাইলের মধ্যে কম্পাস আছে। অজুভঙ্গের কারণ সমূহ, অজুভঙ্গের কারণ 7টি। আমরা অনেক সময় অজুভঙ্গের কারণ জানি না দেখে অনেক সময় মনে করি এতে আমার অজু চলে গেছে, তাহলে আমার এখন আবার অজু করতে হবে, এরকম অনেক করি। তো আমরা এই অজুভঙ্গের কারণ মনে রাখবো, এই 7টার বাইরে অজুভঙ্গ হয় না। আমাদের দুইভাবে পবিত্র হওয়া, একটা হচ্ছে যে ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হয়। এটা কোনো অজুতে 1000বার অজু করলেও একবার ফরজ গোসলের সমান হবে না। ফরজ গোসল হইলে ফরজ গোসলই আদায় করতে হবে, এটা আমাদের মনে রাখা। নাম্বার 2 হচ্ছে যে অজু করা, অজু যখন হবে তখন এটা অজু আমাদের করতে হবে। অজু এক অজুতে 3 ওয়াক্ত নামাজও পড়া যায়। আবার কিছু জিনিস আছে যেগুলো করলে গুনাহ হয়, অজু ভাঙ্গে না, কিন্তু গুনাহ হয় আলাদাভাবে। এর জন্য ওইগুলো থেকে আমাদেরকে অজুর পরে বাইচে চলা উচিত সবসময় গুনাহ থেকে, কিন্তু এর মানে অজু ভাঙবে এমন না। তো অজু ভাঙার কারণ হচ্ছে 7টি, এর বাইরে অজু ভাঙবে না। যেমন ভাত খাইলে, পানি খাইলে, কথা বললে কখনো অজু যাবে না। অফিস করলে, আপনার কাজ করলে, ব্যবসা বাণিজ্য করলে, অনেকে মনে করে জোহরের নামাজ পড়ছে আসরের মধ্যে আবার উজু করবো, ব্যবসা বাণিজ্যের একটা কষ্টের জন্য নামাজই ছেড়ে দেয়, এটা ঠিক না। অজু দোকানদারি করলে, কথা বললে, আপনি কথা বলতেছেন, কথার মধ্যে দুই একটা অনেক সময় হয় ফাহিশা কথা, তো বলা কোনোভাবেই ঠিক না, কিন্তু যদি হয়েও যায় তাতেও অজু ভাঙবে এমন কোনো মানে দলিল নেই, এমন কোনো নেই যে অজু ভাঙবে। তো 1 নাম্বার, পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যে কোনো কিছু বের হইলে অজু ভঙ্গ হবে। একজন পুরুষের ক্ষেত্রেও অনেক সময় উত্তেজিত হয় বা উত্তেজনা বা অনেক সময় অনেক কিছুর কারণে হালকা বের হয়, যেটাকে মানে ধরা হবে না, সেটা বের হইলেও অজু হয়। ফরজ গোসল ফরজ হয় না, অজু ফরজ হয়, অজু করে নিতে হবে। তারপর হচ্ছে মুখ ভরে বমি হওয়া, মুখ ভরে বমি হওয়া। দেখেন বমি মুখ ভরে বলতে কি, বমি হইলেই অজু যাবে। অনেকে এটা ভুল বোঝেন যে অনিচ্ছাকৃত অজু বমি করলে তাহলে অজু যায় না। অজু যায়, রোজা যায় না, রোজা ভঙ্গ হয় না, কিন্তু অজু যায়। অনিচ্ছাকৃতভাবে বমি হইলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ হবে হচ্ছে আপনার যখন বমিটা আপনি বাহিরে করবেন, সোজা কথা বাহিরে করবেন, ওইটা হচ্ছে আপনার অজু যাবে। ওইটা মুখ ভরে বমি করা। এখন বলবেন যে তাহলে মুখের মধ্যে বমি কেমনে করে? অনেক সময় আমরা খাইলে, অনেক সময় খাই বা এমন কিছু খাই ঝালের কিছু, এমন কিছু দেখবেন কি একটু ঢেকুর সাথে বমি বমি ভাব চলে আসে মুখের মধ্যে, একটা তিতা তিতা ভাব চলে আসে। ওইটার জন্য কিন্তু ওইটা আবার দেখা যায় গিলে ফেলে মানুষ, ওটা ফালানোর মতন না। তো ওইটার জন্য আপনার অজু যাবে না, ঠিক আছে, ওইটার জন্য অজু যাবে না, কিন্তু বমি হইলেই অজু যাবে। শরীরের ক্ষত স্থান, ঠিক আছে, ক্ষত স্থান, কোন স্থান না, ক্ষত স্থান থেকে রক্ত, লাল রক্ত, পুঁজ, যেটাকে সাদা বলা হয়, বা পানি পানি কালারের ক্ষত স্থান থেকে যদি বের হয়, যেমন কাটছে, পাকছে, শুকাইছে, এরকম বের হইতেছে, তাহলে ওইখান থেকে আপনার কি হবে, অজু নষ্ট হয়ে যাবে। এবং এটা বের হয়ে গড়াইয়া পড়তে হবে, শুধু বের হইলে না। যেমন ধরেন ছোট্ট একটা বিচি হয়েছে, হালকা একটু খোঁটা দিছেন, খোঁটা দেওয়ার পরে 1 ফোঁটা রক্তও না, সামান্য একটু রক্ত, হালকা একটু রক্ত বের হয়েছে, গড়াইয়া পড়ার মতন না, তাহলে এইটা অজু যাবে না। কিন্তু এমন রক্ত বের হয়েছে যেটা আপনি যদি ছেড়ে দিতেন, আপনি না মুছে, তাহলে 2-3 ফোঁটা এমন বের হইতো যে গড়াইয়ে পড়তো, ওই স্থান থেকে সরে যাইতো ওইটা, তখন আপনাকে অজু করে নিতে হবে। এখন আপনি টিস্যু দিয়ে মুছতেছেন, বলবেন হুজুর কেমনে বুঝবো? আপনি টিস্যু দিয়ে মুছলেই তো বুঝতেছেন যে আপনি টিস্যু দিয়ে 2-3 বার মুছছেন, মানে 2-3 ফোঁটা অটোমেটিক মোছা হয়ে গেছে, তার মানে আপনাকে অজু করে নিতে হবে। এরপর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আমরা যখন থুতু ফালাই তখন যদি দেখি যে রক্ত পড়তেছে দাঁত থেকে ভাই, আর এটা যদি যে সমান হওয়া মানে একদম সমান সমান অথবা বেশি লাল হয়ে গেছে, তখন আমাকে উজু করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকে বুঝবো না, এর ক্ষেত্রে আমাদের উচিত সবসময় একটু উজু করে নেওয়া থুতুর সাথে যদি রক্ত পড়ে, কারণ আমরা তো ওটা ভাগটা বুঝতে পারবো না, বেশিরভাগ সময় বোঝা যায় না, বোঝা গেলে সমস্যা নেই। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, অর্থাৎ কোনোভাবে আপনি ঘুমাচ্ছেন, মসজিদে ঢুকে অনেকে ঘুমায়, ওই মসজিদের পাশে গিয়ে বসে, খাম্বার সাথে গিয়ে বসে, এই যে কোনো অবস্থা আপনি যদি বসেন তাহলে আপনার হবে না, অজু ভঙ্গ হয়ে যাবে। এবং হেলান দিয়ে, হাত দিয়ে হেলান দিয়ে, কারো গায়ের সাথে হেলান দিয়ে, তাইলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখা যায় কি অনেক সময় ফজরের নামাজ পড়তেছি বা অন্য নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, দাঁড়াইয়ে দাঁড়াইয়েও ঘুম আসে, অনেক সময় বসে বসে আত্মাহিত পড়তেছি, হুজুর পড়তেছে, ঘুম আসতেছে, ঘুমের টক্কর চলে আসতেছে,
কোনো হেলান দেওয়া নাই, ওই অবস্থায় অজু যায় না, ওই অবস্থায় কোনো সমস্যা নাই। ঠিক আছে। এরপরে পাগল, মাতালু, অচেতন হইলে, পাগল হয়ে গেলে, মাতাল হইলে, এইটা যখনই হুঁশ ফিরবে উজু করতে হবে। অচেতন, বেহুশ হয়ে গেলে, হ্যাঁ বেহুশ হয়ে গেলে, হুঁশ হারাই ফেললেই অজু করতে হবে। সব থেকে কঠিন বিষয় হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসিলে। নামাজে হাসা, নামাজে হাসি যদি পেয়ে যায়, ধরেন পাশে পাশে কেউ কথা বলতেছে, আপনি রাস্তায় অনেক সময় নামাজ পড়ি আমরা, আমাদের বাংলাদেশে যেটা ঘটে, বেশিরভাগ সময় বাংলাদেশের আশেপাশে সবগুলো রাস্তা, মসজিদের পাশেই রাস্তা, তো দেখা যায় বাচ্চারা বা অন্যরা এরকম কথা বলতেছে কোনো একটা বিষয়, হাসি তামসা, তখন আপনার মধ্যে হাসি চলে আসে। তো হাসি তো আমাদের কন্ট্রোলে থাকে না, তখন কি করতে হবে যে হাসি যদি আসেও কোনো আওয়াজ না হয়, কোনোভাবে আমার হাসি তো চাপাইতেই হবে, কিন্তু ওই হাসিটা আওয়াজ না বের হওয়া পর্যন্ত আপনার অজু যাবে না। কিন্তু আওয়াজ যদি বের হয়ে যায় সামান্যতম, তাহলে আপনার নামাজ তো যাবেই যাবে, যা পড়ছেন সব শেষ। আপনাকে পুনরায় অজু করে তারপর নামাজ পড়তে হবে, নামাজে আওয়াজ করে হাসলে। এই হচ্ছে আপনাদের আজকের পর্যন্ত পড়া। আপনারা আগামী ক্লাসে যথাসময় উপস্থিত থাকবেন, মাখরাজগুলো আমি দিয়ে দেব, মুখস্থ করার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় জানার ছিল। জি জি। সময় জি জি, বলুন দ্রুত। ওই যে কয়েকদিন আগে ফজরের সময় আমি কি বলে রুকুতে সেজদাতে যে ঘুমিয়ে গেছি, মানে দুই সেজদার জায়গায় আমি এক সেজদা দিছি। পরে একটা আমার পাশে যিনি বসছিল ওনাকে জিজ্ঞাসা করছিলাম আমি কি সেজদা একটা দিছি না দুইটা দিছি। আমার কাছে মনে হয়েছে যে একটা দিছি। হ্যাঁ, পরে উনি বললো যে তুই দুইটা রাতে একটা করে দিছিস। সেক্ষেত্রে আসলে কি করবো? আমি আসলে ওইটাই, এই বিষয়টা না জানার কারণে পরে নামাজ পরবর্তী করি নাই বা পড়া হয় নাই। মানে আপনার পাশের জন্য বলছে যে আপনি একটা সিজদাই দিছেন। একটা সিজদা আমি নামাজ থেকে বের হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি এক সিজদা দিচ্ছি। পরে জিজ্ঞাসা করলাম বেরে হ্যাঁ যে তুমি তো আমার পাশে ছিলা, আমি কি একটা সিজদা দিছিলাম না দুইটা সিজদা দিলাম? হ্যাঁ হ্যাঁ। বললো যে ভাইয়া তুই একটা সিজদা দিচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা রুকু বা সেজদা কোনো কিছু যদি বাদ যায়, তাহলে এই নামাজটা আবার ধরাইতে হবে। আপনি এই নামাজটা পরে ধরাই নেবেন, কাজা করে নেবেন, কারণ এগুলো ফরজ। আচ্ছা এগুলো ফরজ, এগুলো আপনার রুকু করা, সেজদা করা, কেরাত পড়া, এগুলো হচ্ছে ফরজ। এগুলো যদি ছুটে যায় তাহলে আমাকে নামাজ ধরাইতে হবে। আর ওয়াজিব যেগুলো আছে ওগুলো ছুটে গেলে আপনি সাহু সেজদা দিয়ে নিতে হবে। এই কিন্তু ফরজ যেমন একটা সিজদা বাদ গেছে, এখন আপনি যতই সাহু সিজদা দেন, এটা আমরা পড়াবো, তখন এটা যতই দেন আপনার নামাজ আদায় হবে না। এটা আপনি আবার পরে কাজা করে নেবেন। ঠিক ওকে আছে, মানুষের ভুল হয়, সমস্যা নেই, কাজা করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ওকে আসসালামু আলাইকুম। জামাতে ছিল। ওকে হ্যাঁ হ্যাঁ। জামাতে ছিল এটা নামাজটা। জামাতে কি ইমামের সাথে ছিলেন? তাহলে তো ভুল হওয়ার কথা না। না ইমামের সাথে ছিলাম। ইমামের সাথে তো ইমাম দুই সেজদা দিছি, আপনি দুই সেজদা দিচ্ছেন না, নাকি মাসবুক হয়েছিলেন? না আমি মানে ইমামের সাথে থেকে আমি ভুল করছি, মানে আমি এক সাজদাতে যে ঘুমিয়ে গেছি। ও পরে যখন ইমাম আচ্ছা। দুই সাজদাতে উঠছি তখন না, আমি তাইলে আসলে আপনাকে সিজদা দিতে আমি হবে। না, এটা ইমামকে অনুসরণ করতে হবে, এটা ফরজ। সেজদা বাদ চলে গেলে সমস্যা, এটা আমার নামাজ ধরাই নিতে হবে। ওকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।